হ্যালো স্টুডেন্টস, মাইত একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে কিন্তু আমরা ডব্লিউবিটি টেস্ট পেপারের ১১৯ নম্বর পেজ আলোচনা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে পল্লবী ৫০০ টাকা ৯ মাসের জন্য এবং সোমা ৬০০ টাকা ৫ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ বন্টনের অনুপাত কি হবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই প্রথমে ফার্স্ট কোয়েশ্চেনটা। বলছে ৫০০ টাকা ৯ মাসের জন্য, আর এদিকে ৬০০ টাকা হচ্ছে ৫ মাসের জন্য। তাহলে এখান থেকে ৫ ৯ ৪৫ আর ৫ × ৩০, তাহলে ৩ × ১৫ = ৪৫, ১৫ × ২ = ৩০, তার মানে ৩:2 হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? এ হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, a:27/64 আর 3/4 হলে এর মান কত? খুব ইজি। তাহলে এ আমি ডাইরেক্ট করছি, a/27/64 হচ্ছে 3/4 / এ তো সোজা, a স্কোয়ার করো, 3/4 × 27/64 করে দাও। তাহলে এখান থেকে a স্কোয়ার যদি করা যাক তাহলে 9 স্কোয়ার পেয়ে যাচ্ছি এখান থেকে, আর এটা হচ্ছে 16 স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে a = 9/16 পেয়ে গেলাম, তাই না? 9/16 পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? ৩ নাম্বারটা বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত হবে? খুবই ইজি। একটা বৃত্ত অঙ্কন করো, একটা জ্যা অঙ্কন করো, ঠিক আছে? এবার জ্যা অঙ্কন করো। এটা হচ্ছে সেন্টার হচ্ছে ও, এটা ধরো টি। আচ্ছা, জ্যায়ের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আছে। আর এখান থেকে এইটুকু দূরত্ব কত? 13 সেন্টিমিটার। ব্যাসার্ধ বলেছে যে 13 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব, অর্থাৎ ওডি ইজগল টু কি হবে? ওডি ইজগল টু √ওভার এই 13² মাইনাস 5² হবে, কারণ এইটা 5, এটা 5, সমান দুটো ভাগে ভাগ করে দেয়। এটা 169 মাইনাস 25, সেখান থেকে 144 হলো। তাহলে সেখান থেকে 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। অপশান হচ্ছে বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? এবিসি একটি ত্রিভুজ, যেখানে এইটা ইজগল টু কি হবে? ভালো কথা। দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে সেখানে আমি বের করবো হচ্ছে বি প্লাস সি ইজগল টু কত? 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে সেখান থেকে আমি যদি বি প্লাস সি /2 বের করি, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস a/2। তাহলে কিছুই না, তাহলে সাইন অফ বি প্লাস c/2 হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস a/2, এটা পেয়ে যাব। তাহলে সেখান থেকে পাবো নিশ্চয়ই কস অফ a/2। হ্যাঁ, তো তাই তো পাচ্ছি। নেক্সট কোশ্চেন্স কি বলছে? দুটি লম্ববৃত্তাকার নিরেটচোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কি হবে? খুবই সোজা। দেখো, প্রথম কথা হচ্ছে তা দুটো বৃত্তের ব্যাসার্ধ সেম, আয়তন সেম। তাহলে 4/3 পাই, ও চোঙ বলেছে না, চোঙ যখন বলেছে πr²h, তাহলে πr1² × h1 πr2² × h2। তাহলে এখান থেকে পাই তো কেটে যাচ্ছে, r1/r2 তার স্কোয়ার h2/h1, ঠিক আছে? পুট করে দাও, r1 r2 কি হবে? h2/h1 2/1, তাহলে এখান থেকে r1 r2 কি হবে? √2/1। তাহলে সুতরাং আনসারটা কি হবে? r1:r2 হচ্ছে √2:1 হয়ে যাবে।
√2:1 হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 এই তত্ত্বের সংখ্যাগুরু মান 15 বলে দিয়েছে। আরে 15 আছে কটা? 1, 2 আর 16 কটা রয়েছে? 1, 2। এবার কি করবে? এবার তো কেস খেয়ে গেলাম। তাহলে x এর জায়গায় নিশ্চয়ই 15 হবে। তা নাহলে সংখ্যাগুরু মান পাবো কোথা থেকে? 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত বলে দিয়েছে 8:9। এ তো খুবই সহজ। মানে পি বলে দিয়েছে ধরো 8 টাকা আর এ বলে দিয়েছে ধরো 9 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ নিশ্চয়ই 1 টাকা হবে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সুতরাং বার্ষিক সরল সুদের হার, তাহলে সুদের হার কত হবে বলো? সুদের হার কত হবে? 1/8 ইন্টু 100, তাহলে 12.5%। 12.5%। আচ্ছা, 7x² মাইনাস 12x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কি হবে? দেখো, ডাইরেক্ট করছি। আলফা প্লাস বিটা কি হচ্ছে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ জানি। তাহলে বাই এ, এ মানে হচ্ছে 7, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কি জানি? 18/7। তাহলে আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা কি হচ্ছে? 12/7, এটা হচ্ছে 18/7। 6 দুগুণে 12, 3 6 18। 2:3 হচ্ছে না এটা? 2:3। ঠিক আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়। আরে শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে, সব কটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। আচ্ছা, এটার মান কত? এটার মান ডেফিনেটলি তোমার 4 হবে আনসার, তবু আমি একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে 4/sec² প্লাস 1/1 প্লাস cot² প্লাস 3 sin²। এবার এখান থেকে 4 sec θ তার হোল স্কোয়ার, তাই তো? প্লাস 1/1 প্লাস cot²θ প্লাস 3 sin²θ। এবারে অ্যাপ্লাই করো ফর্মগুলো। 1/sec মানে হচ্ছে cos নিশ্চয়ই, তাহলে cos²θ হয়ে যাচ্ছে, প্লাস 1/1 প্লাস cot²θ মানে হচ্ছে cosec²θ প্লাস 3 sin²θ। তাহলে এখান থেকে 4 cos²θ, এটা নিশ্চয়ই sin²θ প্লাস 3 sin²θ। তাহলে এখান থেকে তোমার 4 cos² প্লাস 4 sin²θ। এর আর করতে পারলাম না, সরি, 4 বসিয়ে দিলাম ডাইরেক্ট, আর পরের লাইনটা করতে পারছি না। একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? এটা তোমাদের এসডব্লিউ থাকলো, এটা আমি করিয়ে দেবো না। এটা একদমই সোজা একটা জিনিস, দেখি কার কিরকম মেরিট আছে। যে শ্রেণীর পরিসংখ্যা বেশি তাকে কি বলে? কি মানে শ্রেণী বলা হয়? সংখ্যাগুরু মান সমন্বিত শ্রেণী। পরিসংখ্যাটা বেশি আছে না বড় আছে? তাই তো হয়। আচ্ছা, সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলছে? যে কোনো 5টা করতে বলেছে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরার হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কম হয়। তাই নাকি? সরল সুদ থেকে সবসময় বেশি হয় এটা? এটা ফলস হচ্ছে। আচ্ছা, √75 আর √147 করে দেখি কি হচ্ছে। √75 ইজ ইকুয়াল টু 3 × 25 = 75, মানে 5√3 হচ্ছে এটা। আর √147 49 × 3, 49, 3 × 27। হ্যাঁ, 49 × 3 করলেও তো তাই হচ্ছে আমার। এক্স্যাক্টলি। তাহলে তো এরা সদৃশ্যকোণী। ঠিক আছে, এটা ট্রু হবে। আচ্ছা, একটি বৃত্তে একটি নির্দিষ্ট তোমার সরলরেখার সমান্তরালে দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। না, দুটো স্পর্শক অঙ্কন করা যায়, এটা ফলস হবে। আচ্ছা, sec² আলফা cos² আলফা সর্বনিম্ন মান হচ্ছে 2। হ্যাঁ, এটা তো হয়, ট্রু।
তারপরে হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কি দ্বিগুণ হবে? না, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর ইজ ইকুয়াল টু যদি ধরো কি বলবো, এই আরটা যদি এখন 2r হয়ে যায়, তাহলে এই আর কিউবটা কি হবে সেটা আগে সবার আগে বলো দেখিনি। এটা 8r³ হয়ে যাবে না? তাহলে সেরকম তাহলে আয়তনটা কি হয়ে যাবে? তুমি r³ দিয়ে বুঝতে পারবে যে আয়তনটা কত গুণ হতে পারে। কারণ আমরা কি জানি 4/3 পাই ইন্টু r³ তো। তাহলে ধরো প্রথমে যদি আর থাকতো তাহলে r³ থাকতো, তার পরের বার কি হতো? 2r³, তাহলে সেখান থেকে আমরা 8 × 4/3 πr³ হয়ে যাচ্ছে কি না, মানে 8 গুণ হয়ে যাচ্ছে, তো এটা ফলস হবে। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রকে আমরা কি বলি? লেখচিত্র তো ওজাইভ। ট্রু। তার পরের কোশ্চেন্সটা কি আছে? এই যে 2 নম্বরের কোশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন্সটা বলছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এত টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এই যে ফর্মুলাটা এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে 441, এটা হচ্ছে 400 1 প্লাস আর মানে কত গো? আর মানে জানি না, বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এটা তো 441/400 হয়ে যাচ্ছে 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার হচ্ছে কি না? এখান থেকে তাহলে 21/20 স্কোয়ার হয়ে যাচ্ছে এটা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার। সেখান থেকে 21/20 ইজ ইকুয়াল টু 1 প্লাস r/100 হয়ে যাচ্ছে। সেখান থেকে সলভ করলে r/100 ইজ ইকুয়াল টু 1/20 হয়ে যাবে সলভ করলে। হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু তাহলে 5, তাহলে 5% হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, একটি অংশীদারি ব্যবসায় ক, খ, গ এর মূলধন অনুপাত কত? আচ্ছা, তাহলে ক, খ, গ এর মূলধনের অনুপাত সেটা কত? 1/6:1/5:1/4। এবার কি করতে হয়? এই ধরনের অনুপাত থাকলে নিচের যে অর্থাৎ ডিনোমিনেটর বা হরে যে সংখ্যাগুলো থাকে তাদের লসাগু করতে হয়। লসাগু করে আমি এখানে 60 পাবো মেবি। তাহলে আমার মুখস্থ তাই আমি লিখে দিতে পারলাম, কিন্তু তোমাদের করে দেখতে হবে। 60/6, 60/5 60/4, ঠিক আছে? 60/4। তাহলে এবারে কি করব? তাহলে এরপর হচ্ছে এটা 10 হয়ে যাচ্ছে, এটা 5 × 60 হয়ে যাচ্ছে, 4 × 15 = 60 হয়ে যাচ্ছে। নেক্সট কাজ কি? এটাই হচ্ছে মূলধন অনুপাত, এটাই হচ্ছে লাভের অনুপাত, ঠিক আছে? আচ্ছা, মোট লাভ কত হয়েছে? মোট লাভ কত? 3,700 টাকা। গয়ের লাভ কত? কত হচ্ছে? 3,700 ইন্টু 15 ডিভাইডেড বাই 10 প্লাস 12 প্লাস 15 কত পাচ্ছি? 3,700 ইন্টু 15/37 কেটে দাও 100, তাহলে 1,500 এত টাকা। তাহলে এত টাকা হচ্ছে গয়ের কি হয়ে গেল? লাভ হয়ে গেল। তারপরের কোশ্চেন্সটা কি হচ্ছে? x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটা কি হবে? তাহলে 3 নম্বরটা দেখি। কিছু না, এই সমীকরণটা লিখি -22x + 105 এটা ইজ ইকুয়াল টু 0। আমি না এটাকে একটা সমীকরণের সাথে তুলনা করব। x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো বীজ আলফা আর বিটা হলে তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 22 পেয়ে গেলাম। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? 105 পেয়ে গেলাম। এখন ব্যাপারটা হচ্ছে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার কি হবে?
আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, পুট করে দাও 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105, তাহলে 22 স্কোয়ার কত হয় 484, মাইনাস 4 ইন্টু 105 কত হবে 420, তাহলে 484 মাইনাস 420 কত হচ্ছে 64 হয়ে যাচ্ছে। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কী হবে রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ 64, তাহলে সেখান থেকে প্লাস মাইনাস 8 হয়ে যাবে। আমাকে এটাই চেয়েছে, আলফা মাইনাস বিটার ভ্যালু কত সেটা চেয়েছে। তাহলে আরেকটা অঙ্ক বলেছে, সেটা হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। এখন হচ্ছে যদি যদি ওয়াই ইজ ইকুয়াল টু 2a হয়, তাহলে এক্স ইকুয়ালস টু এ হবে। ঠিক আছে, তাহলে সুতরাং এক্স মানে হচ্ছে এ, আর এটা হচ্ছে কে ইন্টু 2a স্কোয়ার, তাহলে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 4 ইন্টু এ স্কোয়ার। সেখান থেকে কে ইজ ইকুয়াল টু কী হচ্ছে এ ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এবার পুট করো, পুট করে কাটাকুটি করো, হয়ে যাবে 1/4a, তাহলে কে ইজ ইকুয়াল টু এটাই হচ্ছে। তাহলে এখন সম্পর্কটা কি হবে, সম্পর্কটি কি হবে বলো, হবে হচ্ছে এক্স ইকুয়াল টু 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে সম্পর্কটা। নেক্সট কোয়েশ্চেন্স কি হচ্ছে, নেক্সট হচ্ছে দাঁড়াও, আচ্ছা এই দুটো ত্রিভুজ হচ্ছে, আচ্ছা সদৃশ্যকোণী রয়েছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর এবি বিসি আর সিএ বাহুর অনুরূপ বাহুগুলি কি কি ডিই ইএফ এফডি। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি দুটো ত্রিভুজ অঙ্কন করি প্রথমে। দুটো ত্রিভুজ কি কি, এই একটা ত্রিভুজ আবার এই একটা ত্রিভুজ। ওকে, তাহলে এটা এ, এটা বি, এটা সি হলে আমাকে মেপে দেখতে হবে সেইভাবে। তাহলে এটা ডি হবে, এটা ই হবে, এটা এফ হবে। তাহলে তোমরা দেখো একটা জিনিস, দেখো এ বি এর এই এ বি যেটা রয়েছে তার তার অনুরূপ বাহু হচ্ছে ডিই, বিসি এর হচ্ছে এ, আর এসি এর ক্ষেত্রে হচ্ছে এফডি। তাহলে কোণ এ কত, কোণ এ বলে দিয়েছে হচ্ছে 47 ডিগ্রি, আর কোণ ই কত, কোণ ই হচ্ছে 83 ডিগ্রি। আচ্ছা স্টুডেন্ট, তোমরাই বলো, যদি কোণ ই হচ্ছে 83 ডিগ্রি হয়, তাহলে কোণ বিটাও তো 83 ডিগ্রি হওয়া উচিত। হ্যাঁ ঠিক, তাহলে এখন কোণ সি কী হবে, কোণ সিটা আমাকে বের করতে হবে। তাহলে কোণ সি তো ডেফিনেটলি আমরা ইজিলি বের করতে পারবো। কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে সি, কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কোণ এ প্লাস কোণ বি। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এ কত 47 ডিগ্রি প্লাস 83 ডিগ্রি। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই যে 47 83 কত হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 50 ডিগ্রি। ওকে, কোণ সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। এবারে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কি হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে দিলাম, দেখো কোনো একটা পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হয় 2:1। ঠিক আছে, এইটা আসে। এবার কিভাবে আসে, কি হয় না হয়, তোমাদেরকে আমি দিলাম এটা HW, তোমরা করবে নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে জানো। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে যদি এসি ইজ ইকুয়াল টু বিসি হয়, তাহলে দেখো চলো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা সি বসালাম, এটা এ বসালাম, এটা বি বসালাম। তাহলে এখানে বলছে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার।
আমরা একটা জিনিস লক্ষ্য করো, এসি ইজ ইকুয়াল টু কিন্তু বিসি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এটাকে এরকমভাবে লেখা যায়, এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, একটাকে এসি স্কোয়ার লাগাও আর একটাকে হচ্ছে বিসি স্কোয়ার লাগাও, মানে এই এসির জায়গায় বিসি বসিয়ে দাও। এটা দেখতে কিরকম একটা পাইথাগোরাস থিওরেমের মতো লাগছে না? তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়ে গেল, তাই না? এই হচ্ছে স্ট্রাকচারটা, যেখানে এবিটা একটা অতিভুজের মতো দেখতে লাগছে, এবিটা একটা অতিভুজের মতো দেখতে লাগছে, ঠিক আছে? এবিটা একটা অতিভুজের মতো দেখতে লাগছে, এটা অতিভুজ হয়ে গেল। তারপরে এসি এসি আর বিসি এই দুটো হচ্ছে দুটো বাহু, ঠিক আছে, করেসপন্ডিং সাইডস। আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেটা যদি হয়, কোণ সি এর মান কত? এই কোণ সি এর মান তো 90 ডিগ্রি হয়ে গেল, কোণ সি ইজ ইকুয়াল টু তো তাহলে 90 ডিগ্রি হয়ে গেল, তাই না? আচ্ছা, একটু তাড়াতাড়ি করছি কারণ আমাকে তোমাদেরকে ছাড়তে হবে। চলো, হুম, tan4 থিটা ইন্টু tan6 থিটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মোবাইলের চার্জ কম আছে, দ্যাটস ওয়াই। হুম, tan4 থিটা, একটু পরে তোমরা আমার ভিডিও মানে ভিডিওটা তোমরা দেখতে পারবে, কিন্তু আমার আমার ছোট্ট যেখানে আমাকে দেখা যাচ্ছে শুধুমাত্র, সেখানে দেখতে পাবে না। tan6 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 6 থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan5 থিটার ভ্যালু কত হবে? এটা একদম ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, খুব ইজি অঙ্ক, যা খুশি বলতে পারো। 1/tan6 থিটা, তাহলে tan4 থিটা ইজ ইকুয়াল টু এটা cot 6 থিটা। এখান থেকে তুমি কি করবে, cot, এটা নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, এটা cot 6 থিটা, ঠিক আছে? সেখান থেকে আমরা পেলাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা ইজ ইকুয়াল টু 6 থিটা। সেখান থেকে নিশ্চয়ই আমরা 10 থিটা পেয়ে গেলাম, 10x লাগিয়ে দিচ্ছি, 10x না 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 5 থিটা দরকার আমার, 5 থিটা কত? এ অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে, 45 ডিগ্রি। তাহলে সুতরাং tan5 থিটা কত? আর tan5 থিটা মানে tan45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 তো। sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এটা সরলতম মান বের করতে হবে, তো ইজি একদম। সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু 1, মানে এখানে কিছু নেই, 1 আছে একটা, তাহলে সেটা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আচ্ছা স্টুডেন্ট, তোমরাই বলো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হচ্ছে এটা? এটা তখন হয়ে যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে যাচ্ছে। এটা কার ফর্মুলা গো? এটা হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাই না? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তার মানে এটা হয়ে গেল সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব। তার মানে এটা তো 1 আছে, 1 এর কিউব কি হবে? 1 হয়ে যাবে, দ্যাটস ইট। এবার 10 নম্বরের কোয়েশ্চেন্স কি বলেছে? একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি 50% করে বৃদ্ধি করা হয়, ঘনক তো,
প্রত্যেকটা ধার 50% করে বৃদ্ধি পেল। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো একটা কথা বলি, প্রত্যেকটা ধার কত করেছিল? এ করেছিল। পরে কি করা হলো? 50% করে বৃদ্ধি করা হলো, তাই না? 50% করে বাড়ানো হলো। 50% করে বাড়ানো হলো মানে হচ্ছে আগে ছিল এ, তারপরে a/2 বৃদ্ধি করা হলো। তাহলে হয়ে গেল কত? 3a/2। মানে এখন এখন আগে ছিল এটা, পরে হয়ে গেল এইটা। তাহলে এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6a² হয়ে যায়। এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে 6 ইন্টু 3 3 9, এটা স্কোয়ার ডিভাইডেড বাই এটা 4 হয়ে গেল। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 নং 27। 27a²/2। আচ্ছা, কি বলতে চাইছে ওরা? তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? এই শতকরা বৃদ্ধি কতটা পেল? তাহলে শতকরা বৃদ্ধি, চলো দেখা যাক। শতকরা বৃদ্ধি দেখো কতটা বৃদ্ধি পেয়েছে? 27a²/2 মাইনাস 6a²। নিচে হচ্ছে 6a², এত থেকে বেড়েছে, আর ইন্টু 100 করে দাও। 6 দুগুণে 12। তাহলে 27 থেকে 12 বাদ গেলে কত হয়? 15 হয় না? 15a²/2 ডিভাইডেড বাই 6a² ইন্টু 100। সলভ করো। 15a² ডিভাইডেড বাই 2 গুণ 6a² ইন্টু 100। কাটাকুটি করে দাও। কি হচ্ছে? a² কেটে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 2 দুগুণে 4, 4 পঁচিশ 100। কত? 125। 125% বৃদ্ধি পেয়েছে, তাই না? আর কোনো কোশ্চেন আছে ওখানে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং একটি নিরেট গোলকের, এই তো কোথায় গেল? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আছে আর আয়তন হচ্ছে ভি। ভি কোথায় গেল? ভি হলে হুম s³/v² এর মান কত? এ তো খুবই সোজা। পাই এর মান না বসিয়ে, এ গোলক বলেছে, ফর্মুলাগুলো ইউজ করো। ফর্মুলাগুলো কি হবে? হ্যাঁ, s³/v²। দেখো তো স্টুডেন্টস, বক্রতলের ক্ষেত্রফল বলেছে মানে হচ্ছে এটা নিশ্চয়ই পাই আর ইন্টু r², এই 4πr²। আর ভি মানে হচ্ছে 4/3 πr³ হয়ে যাচ্ছে। স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 4πr² তার হোল কিউব হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 4/3 πr³ তার স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা 4 এর কিউব হয়ে গেল, এটা π³ হয়ে গেল, এটা r⁶ হয়ে গেল, ডিভাইডেড বাই এটা 4 এর স্কোয়ার হয়ে গেল, আর উপরে তুলে দিলাম এটা 3² হয়ে গেল, ইন্টু π² হয়ে গেল, ইন্টু r⁶। ঠিক আছে? এইবার দেখো, পুট করে আমরা আলটিমেট যেটা পেলাম, এটা 4² আছে, এটা একটা মাত্র 4 পড়ে থাকবে, π² সাথে একটা মাত্র পাই পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকলো? এখানে এখানে 4 আছে, এখানে 3 তিরিকে 9 আছে, 4 নং 36, 36 পাই। এটাই আনসার হবে। বুঝেছো? বুঝছো? লাস্ট অঙ্ক আজকের, যদি UI = এটা হয়। আচ্ছা, কি বলছে? UI নিউ ভেরিয়েবল। আচ্ছা, xi-25/10 হয়। আচ্ছা, এই ফর্মটা এরকম লাগবে না? xi - a ডিভাইডেড বাই h, যেখানে a হচ্ছে 25 আর h 10। ঠিক আছে? আচ্ছা, সামেশন অফ fi ui = 20 আর এটা হচ্ছে 100।
100, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স বার হবে, এটা বার, এক্স বারের ভ্যালু কত, তাই তো? তাহলে ফর্মুলাটা কি আছে? এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে 25, 25 প্লাস, আচ্ছা এটা মানে কত? 20, 20। একটু স্পিডে অঙ্কটা করছি কারণ তোমাদের এখন তো রিভিশন চলছে, অসুবিধা হবে না খুব একটা বুঝতে। আর এইচ হচ্ছে 10। আচ্ছা, ব্রেক করে দাও, এই এই। তাহলে এখন পড়ে থাকলো কত? 25 প্লাস 27, ঠিক আছে? তাহলে এইভাবে এক্স বারের ভ্যালু বেরিয়ে গেল। আর তো কোনো অঙ্ক নেই আজকে। এক্স্যাক্টলি, একদম প্রথমে চলে যাই। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের কিন্তু বলার আছে, আর সেটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো খবরই হবে। এই তো ডাব্লিউবিটি আর এবিটিএ টেস্ট পেপারের তো সিরিজ চলছেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন সাজেস্টিভ কোয়েশ্চেন্স আমি আলোচনা করব, একটা সিরিজ নিয়ে আসবো। আচ্ছা, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে। আর দুই হচ্ছে, আর তো ম্যাথামেটিক্স নিয়ে তো আনবই, সেটা নিয়ে কথা না। বিভিন্ন সেকশন ধরে, বিভিন্ন সেকশন ধরে আমরা একটা করে সিরিজ বের করব, মানে একটা করে ভিডিও দিয়ে তার রেসপেক্টে সিরিজ বের করব, ঠিক আছে? তো যাই হোক, সেই সিরিজগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে। আর খুব কম করে খুব বেশি হলে আর দুদিনের মধ্যে মোটামুটি সিরিজগুলো স্টার্ট হয়ে যাবে। আর সঙ্গে তো এবিটি আর ডাব্লিউবিটি টেস্ট পেপার তো চলবেই। তো ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখো, আশা করি দেখেছো তোমরা মন দিয়ে। আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু বোঝার চেষ্টা করো। এরকম কিন্তু আরো, এই তো এটা তো হচ্ছে তোমার 119 নাম্বার পেজ আলোচনা হলো, এরপরে আরো পেজ নিয়ে আমি আলোচনা করব। তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু মন দিয়ে তোমাদের দেখতে হবে। আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটি কিন্তু তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে, খুবই বেনিফিশিয়াল। যারা মাধ্যমিক 2026-এর ক্যান্ডিডেট আছো, তারা চটজলদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং।